খুব ইম্পর্টেন্ট একটা টপিক শুরু হচ্ছে। ইলেকট্রন বিন্যাস লিখতে শিখব। বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর কক্ষে ইলেকট্রন বিন্যাসের নীতি। তাহলে রুলস ফর ফিলিং ইলেকট্রন ইন অরবিটাল। ইলেকট্রন বিন্যাস কিভাবে লিখব? ক্লাস 10 পর্যন্ত তোমরা যেভাবে শিখেছিলে ইলেকট্রন বিন্যাস, মানে সিলেবাসে যেটা ছিল সেটা বলছি আমি। তোমরা কি শিখেছো সেটা আমি জানি না। হাইড্রোজেনে ভেবে নাও ইলেকট্রন বিন্যাস লিখতে দিয়েছে প্রোটন সংখ্যা 1, ইলেকট্রন সংখ্যা 1, তুমি লিখতে কে ব্র্যাকেটের 1 বা কে মাথায় 1। আচ্ছা, লিথিয়ামে যদি ইলেকট্রন বিন্যাস লিখতে দেয় তাহলে কি লিখতে বলো একটু? লিথিয়াম কে ব্র্যাকেটে 2 আর এল ব্র্যাকেটে 1, বা লিখতে পারো কে মাথায় 2 আর এল মাথায় 1। এটা ক্লাস 10 পর্যন্ত ছিল, এইভাবে তুমি লিখে এসছো ক্লাস 10 পর্যন্ত। কিন্তু 11-এ আর এই নিয়ম চলবে না। তার মানে ক্লাস 10 পর্যন্ত যেটা শিখেছো সেটা আর 11-এ চলবে না। 11-এ তুমি যদি ইলেকট্রন বিন্যাস লিখতে চাও তাহলে তোমাকে 3টে নিয়ম ফলো করে লিখতে হবে, 3টে রুল বা 3টে প্রিন্সিপাল। রুলস অর প্রিন্সিপাল 3টে, 3। এক নাম্বার যে রুল বা প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালটাকে বলছে আউফ বাউ প্রিন্সিপাল। আউফ বাউ নীতি, স্পেলিংটা হচ্ছে AUF BAU প্রিন্সিপাল। বই থাকলে বইটা কাছে রাখবে। এই আউফবাউ প্রিন্সিপাল, আউফবাউ কিন্তু কারো নাম নয়, হ্যাঁ, একটা জার্মান শব্দ। এই জার্মান শব্দের মানেটা হচ্ছে AUFBAU, টু বিল্ড, BUILD, টু বিল্ড অর টু কনস্ট্রাক্ট, গঠন করা, গঠন। যেমন একটা ঘর তৈরি হতে গেলে আমাদেরকে কি করতে হয়? ঘরটা তৈরি হওয়ার আগে দেখবে ভিত তৈরি করতে হয়। ভিত, মাটি খুঁড়ে ভিত তৈরি করা হয়, তারপরে একতলা বা ফার্স্ট ফ্লোর বলতে পারি, অনেকে গ্রাউন্ড ফ্লোরও বলে এটাকে। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, এরকম ভাবে তৈরি হয়। ভিত তৈরি করার পর একতলা, দোতলা, তিনতলা এরকম তৈরি করি আমরা। কখনো এরকম হতে পারে কি একতলা তৈরি হলো, মাঝে দুতলা কোনো কিছু নেই, তিনতলা তৈরি হয়ে গেল, এরকম তো হতে পারে না। মানে পরপর তোমাকে নিচের দিক থেকে যেতে হবে, একতলা, দোতলা, তিনতলা। তাহলে ইলেকট্রন বিন্যাসের এই যে নীতি, আউফবাউ নীতি, এই নীতি কি বলছে ভালো করে শোনো, যে ইলেকট্রন যখন কক্ষকে প্রবেশ করবে, ইলেকট্রন যখন ফিল আপ হবে, তাহলে প্রথমে নিম্ন শক্তি সম্পন্ন কক্ষকে বা উপকক্ষে প্রবেশ করবে। তারপর উচ্চ শক্তি সম্পন্ন কক্ষকে বা উপকক্ষকে প্রবেশ করবে। খুব সহজ নিয়ম। তাহলে ইলেকট্রন প্রথমে ফিল আপ হবে লোয়ার এনার্জি অরবিটাল বা সাবসেলে, তারপর হায়ার এনার্জি অরবিটাল বা সাবসেলে। আর এই যে কক্ষ আর উপকক্ষের শক্তির ক্রমটা আমি লিখে দিচ্ছি। কক্ষক বা উপকক্ষের শক্তির ক্রম, এই ক্রমটা মুখস্থ রাখবে, আর কিভাবে মনে রাখবে সেটাও আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে মনে রাখা যায়। প্রথমে হচ্ছে 1s উপকক্ষ বা কক্ষক, লেস দেন দিলাম 2s, লেস দেন দিলাম 2p, লেস দেন 3s, 3p, 4s, 3d, 4p,
5s, 4d, 5p, 6s, 4f, 5d, 6p, 7s ডট ডট। এত প্রয়োজন হয় না, এই 4p পর্যন্ত করলেই মনে থাকলেই অনেক যথেষ্ট। কি বললাম তাহলে, ইলেকট্রন যখন ফিল আপ হবে প্রথমে নিম্ন শক্তি সম্পন্ন মানে 1s এ ফিল আপ হবে, 1s এ ফিল আপ হয়ে যাবার পর 2s এ ফিল আপ হবে, 2s এ ফিল আপ হয়ে যাবার পর 2p, তারপর 3s, তারপর 3p, তারপর 4s, তারপর 3d, তারপর 4p, এরকম ভাবে ফিল আপ হবে। অর্থাৎ এরা শক্তির দিক থেকে সবচেয়ে কম হচ্ছে 1s, তারপরে হচ্ছে 2s, এর থেকে শক্তি আমরা জানি নিউক্লিয়াস থেকে যত দূরে যাবে শক্তি তত বাড়বে, আর এটা শক্তির ক্রম। তাহলে এই শক্তির ক্রম ভেবে না তুমি মুখস্থ রাখতে পারছো না, মুখস্থ রাখতে হবে, আর কি না পারলে এই ছকটা তোমাকে মনে রাখতে হবে যেভাবে তৈরি করছি। দেখো 1s, 1s এর নিচে দিলাম 2s, 2s এর পাশে দিলাম 2p, যেহেতু দেখো মুখ্য কোয়ান্টাম সংখ্যা 2, এখানেও মুখ্য কোয়ান্টাম সংখ্যা 2। তারপরে দিলাম 3s, 3s এর পাশে দিলাম 3p, আর 3p এর পাশে দিলাম 3d। এটা প্রথম কক্ষ, এটা দ্বিতীয় কক্ষ, তৃতীয় কক্ষ। তারপরে দিলাম 4s, তারপর দিলাম 4p, 4d, 4f, এগুলো জানো কেন হচ্ছে। তারপরে 5s, 5p, 5d, 5f, etc, অত দিলাম না। এবার দেখো যেখানে প্রথমে অ্যারোটা টাচ করবে সেটা হচ্ছে সবথেকে কম শক্তি সম্পন্ন, তাহলে ইলেকট্রন প্রথমে 1s এ ফিল আপ হলো, 1s এর পর এই অ্যারোটা ডটেড করে আমি ঘুরিয়ে দিলাম, আবার 2s এ ফিল আপ হলো, 2s এর পর ঘুরিয়ে দিলাম 2p তে, কারো কাছে বই থাকলে বই দেখতে পারবে, 2p এর পর 3s, 3s এর পর 3p, তারপর 4s, তারপর 3d, 4p, 5s, এইরকম ভাবে ফিল আপ হচ্ছে। আর আমি এখন নোট পাঠাবো, নোটে ভালো দেখতে পারবে বা বই দেখতে পারো। এইভাবে ইলেকট্রন গুলো ফিল আপ হয়, 1s, 2s, 2p, 3s, 3p, 4s, 3d, এরকম ভাবে ফিল আপ হয়। এখন তোমাকে যদি একটা কোশ্চেন করা হয়, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, একটা ইলেকট্রন, সেই ইলেকট্রনের কাছে দুটো কক্ষক আছে বা উপকক্ষক আছে, একটা 4s, একটা হচ্ছে 3d, ইলেকট্রন কোথায় যাবে, সেই ইলেকট্রনটা কোথায় আগে প্রবেশ করবে, 4s এ না 3d তে, কি বলবে? 4s এ আগে সে ইলেকট্রনটা যাবে। কোন নিয়ম অনুযায়ী বলছি? আউবাও নিয়ম অনুযায়ী বলছি। কিন্তু এইখানে একটা কোশ্চেন থাকবে, মানে এইটা কনফার্ম যে এনার্জি অফ 4s অরবিটাল লেস দ্যান এনার্জি অফ 3d অরবিটাল, এটা তো কনফার্ম, কারণ 4s এ ইলেকট্রন আগে ফিল আপ হচ্ছে, তার মানে 4s এর এনার্জি কম, 3d এর বেশি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে স্যার 4s হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা 4 আর 3d এর মুখ্য কোয়ান্টাম সংখ্যা 3, তার মানে তৃতীয় কক্ষতে ঢোকার আগে চতুর্থ কক্ষতে কি করে ঢুকে গেল? কোশ্চেনটা বুঝলাম? তৃতীয় কক্ষে ঢোকার আগে চতুর্থ কক্ষে ইলেকট্রন কি করে ঢুকে যেতে পারে? এইটা ব্যাখ্যা দেবো, আর একটা রুল আছে, সেই রুলটার নাম হচ্ছে n+l রুল। n+l রুল লিখে রাখো, n+l রুল দিয়ে বলা যায়, আচ্ছা, কারোর যদি n+l এর মান বেশি হয়, কোনো উপকক্ষ বা কক্ষকের ক্ষেত্রে n+l এর মান যদি বেশি হয়, তাহলে সেই উপকক্ষ বা কক্ষকের শক্তি বেশি হয়। কি বললাম বুঝে নিয়েছো? যার n+l এর মান বেশি হয় সেই উপকক্ষ বা কক্ষকের শক্তি বেশি হয়। তাহলে আমি একটু দেখে নিই 4s এই উপকক্ষ বা কক্ষকের n এর মান কত, আর l এর মান কত? 0, মার খেয়েছে 1। তাহলে টোটাল কত হয়ে গেল? n+l 4 হয়ে গেল। আচ্ছা 3d এর ক্ষেত্রে দেখে নাও, n এর মান কত আর l এর মান কত? তাহলে টোটাল কত হয়ে গেল? তাহলে বুঝতে পারছো যে এর n+l হয়ে গেল 4 আর এর n+l হয়ে গেল 5, তাহলে কার শক্তি বেশি?
নিশ্চয়ই এই যে 5 হয়েছে তার শক্তি বেশি, তাহলে n+l রুল অনুযায়ী দেখলাম যে এর এনার্জি কম, 4s এর এনার্জি কম আর 3d এর এনার্জি বেশি। তাহলে ইলেকট্রন আগে কোথায় প্রবেশ করবে? 4s এ, তারপর 3d তে। এটা হচ্ছে n+l রুল। আর একটা কোশ্চেন করি তাহলে। একটা ইলেকট্রনের কাছে 4p আর 5s উপকক্ষ আছে, 4p আর 5s, ইলেকট্রন কোথায় প্রবেশ করবে বলো দেখি? ফোর পি আর 5s আছে, কোথায় প্রবেশ করবে? 4p তে প্রবেশ করবে যে বলছে, একদম ঠিকই বলেছো, কিন্তু কিভাবে সে বললে আমি সেটা দেখি। ওই আউবা ওই যে ছকটা দেখে বলেছে, তাই তো? আচ্ছা, 4p-র ক্ষেত্রে, 4p ক্ষেত্রে এন এর ভ্যালু বলো না, 4p-র ক্ষেত্রে এন এর ভ্যালু বলো। 5 হয়ে গেল। আর 5s এর ক্ষেত্রে n+l বলো। আর যদি 5 আর 0 হয় তাহলে এটাও তো 5 হয়ে গেল। তাহলে তুমি কি করে বললে? দুটোই যদি 5 হয় তাহলে কি করে শক্তি নির্ণয় করবো? এটা তো বলিনি এখনো আমি। যদি দুটোই শক্তি সমান হয়, শুনে নাও, যদি n+l এর ক্ষেত্রে দুটো মান সমান হয়ে যায় তখন মুখ্য কোয়ান্টাম সংখ্যা দেখবে। দুটোই যদি সমান হয়ে যায় তখন মুখ্য কোয়ান্টাম সংখ্যা দেখবে, আর মুখ্য কোয়ান্টাম সংখ্যার যার মান কম হবে তার শক্তি কম। তাহলে কি লিখবে এখানে? যখন n+l এর মান সমান হবে, লিখে রাখো আমি বলছি, যখন n+l এর মান সমান হবে তখন মুখ্য কোয়ান্টাম সংখ্যাকে দেখা হবে। যে ক্ষেত্রে মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান কম তার শক্তি কম, আর ইলেকট্রন সেখানেই প্রথমে প্রবেশ করবে। বুঝলাম? এনার্জি কম, এনার্জি বেশি। তাহলে এরকম ভাবে তোমাকে দেবে পরীক্ষার সময়, করে দেখাবে। তাহলে আরেকটা কোশ্চেন দিচ্ছি, 4d, 5p আর 6s শক্তির ক্রম অনুযায়ী সাজাও দেখি, n+l এর শক্তির ক্রম অনুযায়ী। 4d, 5p আর 6s যে সাজানো আছে বলেছো সে খুব ভালো বলেছো, সাজানোই আছে স্যার, লেস দ্যান সাইন দিয়ে দিলে হয়ে যাবে। এখানে n+l হচ্ছে 4+2 = 6, আর এখানে n+l হচ্ছে 5+1 = 6, আর এইখানে n+l হচ্ছে 6+0 = 6। কিন্তু মুখ্য কোয়ান্টাম সংখ্যা সবচেয়ে কমের, তারপরে এর, তারপরে মানে দ্বিতীয় যে রুলটা বললাম সেই অনুযায়ী, n+l এর সেকেন্ড রুলটা। আচ্ছা, আর একটা জিনিস মনে রাখো, এই যে রুল আছে n+l এর একটা ব্যতিক্রম আছে। পরীক্ষায় বলবে যে একটি মৌলের উদাহরণ দাও যেখানে n+l এর ব্যতিক্রম দেখা যায়। আমি উদাহরণটা দিচ্ছি, এক্সেপশন অফ n+l, এক্সেপশন অফ n+l রুল। ল্যান্থানাইটস এর ক্ষেত্রে দেখা যায় La, ল্যান্থানাম আর অ্যাক্টিনামের ক্ষেত্রে দেখা যায় n+l এর ব্যতিক্রম রুল দেখা যায়। ঠিক আছে, এখন আপাতত মনে রাখো, পরে যখন পড়াবো তখন দেখবে ব্যতিক্রম আছে এখানে ল্যান্থানামের ক্ষেত্রে। অর্থাৎ এখানে দেখা যায় যে বেশি শক্তি সম্পন্ন কক্ষকে ইলেকট্রন প্রবেশ করে গেছে, কম শক্তি সম্পন্ন কক্ষকে পরে ইলেকট্রন প্রবেশ করেছে, এই এই ব্যতিক্রমটা এখানে দেখা যায়। তাহলে এটা ইলেকট্রন বিন্যাস লেখার প্রথম রুল হয়ে গেল। রুলটার নাম বা প্রিন্সিপালটার নাম হচ্ছে আউবাউ নীতি বা আউবাউ প্রিন্সিপাল। সেকেন্ড রুল, সেকেন্ড প্রিন্সিপাল, সেটা হচ্ছে পাউলির অপবর্জন নীতি। যেভাবে আমি পড়াচ্ছি বইতে সেইভাবে পড়বে, যেভাবে বইতে সিরিয়াল দেওয়া আছে সেইভাবে পড়বে না। পাউলির অপবর্জন নীতি, পাউলি's এক্সক্লুসিভ প্রিন্সিপাল, এক্সক্লুসিভ নয়, এক্সক্লুশন, এক্সক্লুশন প্রিন্সিপাল। এই নিয়মটা কি বলছে, এই নীতিটা কি বলছে সেটা বলার আগে আমি একটা কোশ্চেন তোমাদেরকে করছি, সেই কোশ্চেনের অ্যান্সারটা তুমি দাও, তারপরে নীতিটা আমি বলবো। আমি এখানে একটা কক্ষক লিখেছি, সেটা হচ্ছে 1s, আর তার মাথায় দুটো ইলেকট্রন দিয়েছি 1s2। তাহলে এই যে ঘরটা যদি আঁকি, এস এর তো একটাই ঘর,
সেই এস এর একটা ঘরে একটা ইলেকট্রনকে লিখেছি আপ স্পিন, আর একটা ইলেকট্রনকে লিখেছি ডাউন স্পিন। এবার আমাকে একটু বলে দাও, এই প্রথম ইলেকট্রনের ক্ষেত্রে চারটে কোয়ান্টাম সংখ্যা এন, এল, এম আর এম এস। এন, এল, এম আর এম এস। এন কত? 1। এল কত? এল 0। এম 0। -1। মাথায় মারো, এই ছেলেগুলো কেন তাড়াহুড়ো করে? +½ হ্যাঁ, +½ আচ্ছা, এই দ্বিতীয় ইলেকট্রনের ক্ষেত্রে চারটে কোয়ান্টাম সংখ্যা লিখবে। বলো কেউ। 1 0 সবগুলো একই, শুধু শেষেরটা আলাদা। এইটা +½ এটা -½ তাহলে আমি দেখতে পাচ্ছি যে যদি আমি একটা মৌলের চারটে করে কোয়ান্টাম সংখ্যা লিখি তাহলে একটা আলাদা হয়ে যাচ্ছে, একটা অন্তত আলাদা হবেই। সেটা কিন্তু স্পিন বলিনি আমি, যে স্পিন কোয়ান্টাম নাম্বারটাই আলাদা হবে। কিন্তু তুমি যদি কোনো মৌলের এইভাবে ইলেকট্রনগুলোকে লেখো আর লেখার পর দেখো যে কোনো দুটো ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা বার করবে চারটে, কখনোই চারটে সমান হবে না, একটা অন্তত আলাদা হবে, দুটোও হতে পারে। যেমন আর একটা কোশ্চেন তোমাদেরকে যদি আমি করি, 2p তে এই যে দুটো ইলেকট্রন আছে বেন 2p তে, আমি এরকম করে ঘর কেটেছি, আর এই ঘর কাটার পর একটা ঘরে একটা ইলেকট্রন আপ স্পিনে দিয়েছি, আর একটা ঘরে একটা ইলেকট্রন আপ স্পিনে দিয়েছি। তাহলে এই যে দুটো ইলেকট্রন আমি লিখেছি তাদের যদি চারটে করে কোয়ান্টাম সংখ্যা বার করতে বলি, তোমরা বার করতে পারবে? সব বলছে সবই সমান, কে কোন খ্যাপাটা সবই সমান বলেছে বলো? এইখানে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার দাও আগে। এটা -1, এটা 0, এটা +1, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার দিলাম। এবার বলো দেখি সবই সমান হচ্ছে কি করে। এটা 2, এটা 2, ঠিক আছে। এটা 1, এটা 1, ঠিক আছে। এটা হচ্ছে -1, এটা হচ্ছে 0, আর এটা হচ্ছে +½ আর এটা +½ কোনটা তাহলে আলাদা হলো? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আলাদা হয়ে গেল। হবেই, বুঝলে তো, হবেই। আর এটাই হচ্ছে পাউলি অপবর্জন নীতি। পাউলি অপবর্জন নীতি কি বলছে শোনো। পাউলি অপবর্জন নীতি বলছে কোনো মৌলের যে কোনো দুটি ইলেকট্রনের চারটে কোয়ান্টাম সংখ্যার মান কখনোই এক হতে পারে না, অন্তত একটা আলাদা হবেই। একে বলা হয় পাউলি অপবর্জন নীতি। আর একটা জিনিস শুনে রাখো, ব্যতিক্রম নীতি বলতে পারি, বা অন্য একটা বিকল্প নীতি একটা। এখন তোমাকে যদি একটা কোশ্চেন করা হয় যে 1s3, এই এইটা কি সম্ভব? 1s3 কি সম্ভব? কোশ্চেনটার অ্যান্সার দাও আমাকে একজন। 1s3 অর্থাৎ এসে তিনটে ইলেকট্রন থাকা কি সম্ভব? দেখো আমি তো বলে দিয়েছি যে দুটো ইলেকট্রন থাকবে এসে, পিতে 6টা থাকবে, কিন্তু যদি তিনটে ইলেকট্রন থাকতো এসে তাহলে কি অসুবিধাটা হতো? বা পিতে যদি আমি বলতাম 2p7, এটা কি সম্ভব? তাহলে কোশ্চেনের অ্যান্সারটা দেবে তুমি ঠিকই, কিন্তু সেটাকে যুক্তি দিয়ে আমি তিনটে অ্যান্সার, মানে অ্যান্সারটা দেবো যুক্তি সহ। না, একটা ইলেকট্রন আমি কি করলাম, এই ঘরটা একটু বড় করে দিলাম, দিয়ে আরেকটা ইলেকট্রনকে এই ঘরে ঢুকিয়ে দিলাম জোর করে। এবার ইলেকট্রনটা হয় আপ স্পিন থাকবে, না হলে ডাউন স্পিন থাকবে। তাহলে আপ স্পিন লিখলাম। এবার এই আপ স্পিন যদি লিখি তাহলে এই চারটে কোয়ান্টাম সংখ্যা লিখে দেখাও। যদি একটা ইলেকট্রন জোর করে, অর্থাৎ আমি একটা বক্স করলাম আর সেই বক্সে লিখলাম 1s3, একটা ইলেকট্রন আপ, একটা ডাউন, আবার একটা আপ, বা আবার ডাউন লিখতে পারি তোমার ইচ্ছা অনুযায়ী। যদি এরকম হয় তাহলে সেই ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা চারটে লিখবে যখন, কি হয়ে যাবে দেখতে পারবে কি? দেখো প্রথমটার সাথে মিলে যাবে, মিলে যাচ্ছে না? তাহলে সেটা তো হতে পারে না। পাউলির অপবর্জন নীতি অনুযায়ী তো বলছি যে দুটো ইলেকট্রনের চারটে কোয়ান্টাম সংখ্যা কখনোই মিলতে পারে না। তাহলে যদি মিলে যায় তাহলে এটা ভুল। তাহলে এটা হচ্ছে পাউলির অপবর্জন নীতির আর একটা সিদ্ধান্ত, যে একটা কক্ষকে, একটা ঘরে দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারে না, আর সেই দুটো ইলেকট্রন অপোজিট স্পিনে থাকবে। এটা
পাউলি অপবর্জন নীতির আরেকটা অনুসিদ্ধান্ত, অর্থাৎ এই রকম ভাবে থাকতে হবে। আর যদি দুটোই ওপরে মুখ করে থাকে বা দুটোই নিচে মুখ করে থাকে তাহলে সম্ভব কি একটা ঘরে দুটো ইলেকট্রন আপ স্পিন থাকতে পারবে বা ডাউন স্পিন থাকতে পারবে না? এটা আর একটা কারণ হচ্ছে যে এরা পরস্পর বিকর্ষণ করবে। কারণ দেখো, একটা যেদিকে ঘূর্ণন আছে আর একটাও সেই দিকে ঘূর্ণন, একই দিকে ঘূর্ণন থাকলে বিকর্ষণ হবে, সেই জন্য অপোজিট স্পিনে থাকে, একটা আপ স্পিন একটা ডাউন স্পিন। আর তাছাড়া কি বললাম যে চারটে কোয়ান্টাম সংখ্যা মিলে যাবে, আর চারটে কোয়ান্টাম সংখ্যা মিললে তো ভুল হয়ে গেল, পাউলি অপবর্জন নীতি মানলো না সেটা। হ্যাঁ বলো। এইটা যদি একটা কক্ষকে দিই তাহলে একটাকে ডাউনে দিতে হবে, দুটো আপে দিতে পারি না। আর এই কেন দুটোকে আপে আপে দিয়েছি তৃতীয় রুল বলবে, সেটা রুল, সেই রুলটা বা সেই সূত্রটার নাম হচ্ছে হুন্ডের সূত্র বা হুন্ডের রুল। হুন্ড, HUND, HUND', হুন্ডস রুল, হুন্ডের সূত্র। হুন্ডের সূত্র কি বলছে তার আগে আমি তোমাকে একটা ইলেকট্রন বিন্যাস লিখতে শেখাচ্ছি, তারপর হুন্ডের সূত্রটা ব্যাখ্যা দেবো। এইভাবেই আর কি আমি পড়াই। তাহলে দেখো ভেন অফ পি তে একটা ইলেকট্রন আছে, তাহলে পি তে কটা ঘর থাকবে? তিনটে ঘর, একটা -1, একটা 0, একটা +1। তাহলে সেই পি এ যে একটা ইলেকট্রন আছে সেটা না আমি প্রথম ঘরে আপ স্পিন দিলাম। পি এ দুটো ইলেকট্রন থাকলে কি করব? পি এ দুটো ইলেকট্রন থাকলে আমি হয়তো একটা আপ স্পিন দিলাম আর এই পাশের ঘরে একটা আপ স্পিন দিলাম। এবার কি হতে পারে, এখানে আমি অথবা দিয়ে লিখছি, আমি ইলেকট্রনটা এইভাবেও ফিল আপ করতে পারতাম, একটা ঘরেই দুটো অ্যারো, একটা আপ একটা ডাউন। দুটোই আপ হবে না বা দুটো ডাউন হবে না মুস্তাকিম, এটা বোঝো ভালো করে। দুটোই আপ বা দুটোই ডাউন হবে না, এটা বুঝেছি তো পাউলি অপবর্জন নীতি দিয়ে। কিন্তু এটা তো হতে পারে একটা আপ একটা ডাউন। আচ্ছা, আর কি হতে পারে? অথবা দিয়ে লিখছি, কেন প্রথম ঘরে একটা আপ স্পিন আর দ্বিতীয় ঘরে একটা ডাউন স্পিন, এটা হতে পারে। আবার আরো অনেক পসিবিলিটি আছে, আরো অনেক কিছু করতে পারো তুমি এই দুটো ইলেকট্রনকে নিয়ে। কিন্তু হুন্ড কি বলছে শোনো, এখানে হুন্ডের প্রিন্সিপাল। হুন্ড বলছে যখন সমশক্তি সম্পন্ন কক্ষক, এখানে লিখছি সম বা সমান শক্তি সম্পন্ন কক্ষক। এখন তোমাকে যদি কোশ্চেন করা হয় যে PX PY আর PZ এদের শক্তি কি একই না আলাদা? PX PY আর PZ আলাদা যারা বলছো তারা একটু ভেবেচিন্তে বলো। কারণ আমি যদি বলি 1S আর 2S এদের শক্তি একই না আলাদা? আলাদা। 2P আর 2S এদের শক্তি একই না আলাদা? আলাদা। কিন্তু যদি বলি 2PX 2PY আর 2PZ এদের শক্তি একই না আলাদা? এদের আলাদা তুমি কি করে বলছো আমাকে একটু বুঝিয়ে দাও, কোন রুল বা কোন নিয়ম দিয়ে তুমি আলাদা বলছো 2PX 2PY আর 2PZ? এরা অরবাইডাল, তিনটে অরবাইডাল। এটা কার আন্ডারে আছে? এই তিনটেই অরবাইডাল 2P আন্ডারে আছে। 2P উপকক্ষ, তার আন্ডারে 2PX 2PY 2PZ। এই 2PX 2PY 2PZ কিন্তু আলাদা শক্তি সম্পন্ন কক্ষক নয়, একই ঘরে এঁকেছি। অর্থাৎ ডি এর এই যে ডি আছে, পাঁচটা ডি অরবাইডাল আছে, এই পাঁচটা ডি অরবাইডাল কি শক্তি আলাদা? না, এই পাঁচটা ডি অরবাইডালের শক্তি আলাদা নয়, এদের সব শক্তি সেম। এদেরকে বলা হয় সমশক্তি সম্পন্ন কক্ষক বা ডিজেনারেট অরবাইডাল। ডিজেনারেট অরবাইডাল। কেন এদের শক্তি সমান? কারণ একই মুখ্য শক্তি স্তরের আন্ডারে আছে এরা। যদি ম্যাগনেটিক ফিল্ড দাও তাহলে আলাদা শক্তিতে ভাঙবে, আর যদি ম্যাগনেটিক ফিল্ড না দাও তাহলে একই সমান শক্তি সম্পন্ন থাকবে। স্প্লিটিংটা কখন হবে? যদি ম্যাগনেটিক ফিল্ড দাও তবে। তাহলে হুন্ড কি বলছে শোনো, হুন্ড বলছে সমশক্তি সম্পন্ন কক্ষকে যখন ইলেকট্রন ফিল আপ হবে তখন প্রথমে আপ স্পিনে ফিল আপ হবে, তারপর ডাউন স্পিনে ফিল আপ হবে। অর্থাৎ প্রথমে আপ স্পিন আপ স্পিন আপ স্পিন ফিল আপ হয়ে যাবে,
তারপর ডাউন স্পিনে ফিল আপ হবে। অর্থাৎ তখন যখন P3 বলবো তখন ইলেকট্রন বিন্যাসটা কি হবে? প্রথম কক্ষে একটা, দ্বিতীয় কক্ষে একটা, তৃতীয় কক্ষে একটা। P4 হলে মুস্তাকিম কি হবে? P4 তাহলে প্রথম হবে আপ, দ্বিতীয় হবে আপ, তৃতীয় হবে আপ, চতুর্থ আবার ডাউন। এরকম ফিল আপ করবে, এক এক এক, তারপরে আবার ডাউন। 5 হলে কি হবে? ঘরটা কিভাবে ফিল আপ করবে বলো? এক এক এক, ডাউন ডাউন। হ্যাঁ, তারপরে যদি বলি 6 হবে তাহলে কি হবে? আপ আপ আপ, আর তারপরে ডাউন ডাউন। আপ ডাউন বলবে না, আপ আপ আপ, ডাউন ডাউন ডাউন, এরকম ভাবে বলবে। এইটা হচ্ছে হুন্ডের সূত্র। এই 3টে সূত্র যদি আমি ফলো করি তাহলে ইলেকট্রন বিন্যাস আমি লিখতে শিখে যাব। আর এইটাই হচ্ছে ইলেকট্রন বিন্যাসের 3টে নীতি। এবার হয়ে না, ইলেকট্রন বিন্যাস আমি লিখতে শিখছি একটা। ইলেকট্রন বিন্যাস কিভাবে লেখা হয়? সাধারণত মুখ্য কোয়ান্টাম সংখ্যাকে আগে লেখা হয়, তারপরে গৌণ কোয়ান্টাম সংখ্যাকে লেখা হয়, তারপর তার মাথায় একটা ইলেকট্রনের সংখ্যা লিখতে হয়। আই লিখলাম, NLI। এনটা কি? এনটা হচ্ছে সেল, কক্ষ। আর এলটা কি? সাবসেল বা কক্ষকও বলতে পারি, অরবাইটালকেও এরকম ভাবেই চিহ্নিত করে তো। আর এই যে মাথায় আই দিয়েছি সেটা হচ্ছে ইলেকট্রনের সংখ্যা, নাম্বার অফ ইলেকট্রনস অর ইলেকট্রন। যেমন তোমাকে যদি বলি হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস লেখো, তাহলে ফার্স্ট হচ্ছে আউবাউ নীতি। ইলেকট্রন কোথায় প্রথমে ফিল আপ হবে? সব থেকে কম শক্তি সম্পন্ন কক্ষকে। আর সেই কক্ষকের নামটা কি? 1s। এবার তোমাদের চোখের সামনে ওই আউবাউ নীতিটা নিয়ে আসো, 1s লেস দ্যান 2s লেস দ্যান 2p, এটা নিয়ে আসো নিজের ঘরটা, এখানে লিখেছো। তাহলে এটা 1s হয়ে গেল। কটা ইলেকট্রন থাকে হাইড্রোজেনে? তাহলে মাথায় হয়ে গেল 1s1, 1s1। হিলিয়াম কিভাবে লিখবো? হিলিয়ামকে 1s মাথায় 2, কেউ বুঝতে না পারলে বলবে আমাকে সঙ্গে সঙ্গে, 1s2। আর লিথিয়াম যখন লিখবো তখন কিভাবে লিখবে? 1s2, 2s1। এইটা হচ্ছে লেখার নিয়ম। এবার দেখো বক্স করে লিখতে হতে পারে, ঘরে কক্ষকে ঘরে লিখতে পারে, ইলেকট্রনকে দেখাতে বলতে পারে। তাহলে এই যে 1s1 লিখেছি, একটা ঘর কাটবো আর আপ অ্যারো দেবো। হিলিয়ামের ক্ষেত্রে একটা ঘর কাটবো, একটা আপ অ্যারো, একটা ডাউন অ্যারো। আর লিথিয়ামের ক্ষেত্রে প্রথমে একটা ঘর, তারপরে আবার একটা ঘর। প্রথম ঘরে একটা আপ স্পিন, একটা ডাউন স্পিন, দ্বিতীয় ঘরে আপ স্পিন। বেরিলিয়াম লিখবে কি করে? বেরিলিয়াম ইলেকট্রন বিন্যাস লেখো। 4টে ইলেকট্রন থাকে বেরিলিয়ামের, 1s2, 2s2। তাহলে প্রথম ঘরে দুটো আপ স্পিন ডাউন স্পিন, আপ স্পিন ডাউন স্পিন। বোরন, বোরনের ইলেকট্রন বিন্যাস লেখো, তারপর একটা কোশ্চেন বলবো। বোরন কে বলবে? মুস্তাকিম। 1s2, 2s2, 2p1। এখন তোমাকে কোশ্চেন করা হয়েছে, আর একটা লিখে নাও, এটা বোরনের পর কার্বনটাকেও লিখে নাও, কার্বন 1s2, 2s2, 2p2। এখন একটা কোশ্চেন করা হয় যে এদের কতগুলো অযুগ্ম ইলেকট্রন, যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে কটা অযুগ্ম ইলেকট্রন আছে, আনপেয়ার্ড ইলেকট্রন কটা আছে? একটা। এই তো আপস্পিন একটা আছে। হিলিয়ামের ক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রন কটা আছে? শূন্য, কোনো অযুগ্ম ইলেকট্রন নেই। লিথিয়ামের ক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রন কটা আছে? একটা আনপেয়ার্ড আছে। কার্বনের ক্ষেত্রে কটা অযুগ্ম ইলেকট্রন আছে? এই যে নেই বললে, যে নেই বললে সেই ভুল বলে দিলে। এই বক্স করতে হবে পিটাকে তোমাকে। বক্স করলে ফিল আপ করবে কি করে? দুটো আছে যে বললে, বক্সটার কথা বললাম তবে দুটো বলতে পারলে। নাহলে তুমি মাথায় 2 দেখে ইভেন আর অড করছিলে। ইভেন অড নয় কিন্তু, আনপেয়ার্ড ইলেকট্রন বা অযুগ্ম ইলেকট্রন। যুগ্ম আমরা জানি ইভেন আর অড, এরকম কিন্তু নয়। আমি বলেছি কটা অযুগ্ম ইলেকট্রন, তাহলে আপস্পিন দুটো অযুগ্ম ইলেকট্রন। বুঝতে পারছি ব্যাপারটা? আমাকে সবাই বলে দাও অক্সিজেনে কটা অযুগ্ম ইলেকট্রন আছে আর ইলেকট্রন বিন্যাস, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস আর অযুগ্ম ইলেকট্রন সংখ্যা।
আগে অক্সিজেনে ইলেকট্রন বিন্যাস কে বলবে? কে বলবে অক্সিজেনে ইলেকট্রন বিন্যাস? অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস কে বলবে? ইলেকট্রন বিন্যাস বলতে বলেছি। 1s2 2s2 2p4। এবার বলবে অযুগ্ম ইলেকট্রন, শেষ ঘরটাকে বক্স করবে। চারটে যদি থাকে তাহলে 4 দেখে কিন্তু সব বলে দিও না যুগ্ম। আপ 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 আর ডাউন, তাহলে দুটো অযুগ্ম ইলেকট্রন, বুঝতে পেরেছি? তাহলে এইভাবে ইলেকট্রন বিন্যাস লিখতে হবে। কে কে বুঝতে পারলাম? সবাই বুঝতে পেরেছি। হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত লিখবে, হোমওয়ার্ক লিখে রাখো। যেন বলো না যে স্যার আপনি হোমওয়ার্ক বলেননি আর আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো, আমি আগের দিনও বলেছি। হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত ইলেকট্রন বিন্যাস লিখবে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা বলবে আর বক্সের আকারে দেখাবে। আর একটা শর্টকাট নিয়ম হচ্ছে, সেই শর্টকাট নিয়ম এখন করতে যেও না। যেমন তোমাকে এখানে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস লিখতে দিয়েছে, তাহলে লিখতে পারি 1s2 2s1, বা দেখো এই 1s2 মানে তো হিলিয়াম, তাহলে থার্ড ব্র্যাকেটে হিলিয়াম লিখে 2s1 লিখতে পারি আমি। থার্ড ব্র্যাকেটে হিলিয়াম লিখে 2s1 লিখতে পারি। কিন্তু এটা লিখতে যাব না আমরা, এখন লিখবো না। এখন 1s2 2s2 করে ক্যালসিয়াম পর্যন্ত লিখবে, অযুগ্ম ইলেকট্রন সংখ্যা লিখে দেখাবে আমাকে, হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম, আর অ্যাটমিক নাম্বার মুখস্থ করবে। কত দূর পর্যন্ত মুখস্থ আছে তোমাদের? হ্যাঁ, 36 পর্যন্ত যেন ইলেকট্রন বিন্যাস মুখস্থ থাকে, কিন্তু লিখবে। হোমওয়ার্ক দিয়েছি ক্যালসিয়াম পর্যন্ত, তাহলে ক্যালসিয়াম পর্যন্ত লিখবে। নেক্সট দিন আলাদা ইলেকট্রন বিন্যাস লিখতে শেখাবো। এখান পর্যন্ত যদি কোনো কোশ্চেন থাকে, ভিডিও দেখে যদি কোনো কোশ্চেন আটকায় আমাকে কোশ্চেন করবে, বই দেখে যদি কোনো কোশ্চেন আটকায় তাহলে আমাকে কোশ্চেন করবে। ওয়ার্ম আপ এক্সারসাইজের অ্যান্সার গুলো দেওয়া আছে, আর ওইগুলো সবগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন নয়, কিন্তু তোমরা সবগুলোই করতে চাইছো দেখছি, করবে। আজকে আজকে এখান পর্যন্ত থাকবে। কোনো